শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকালটি সবার ভালো কাটুক সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনরা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর এই সকালে আমরা এমন একজন অতিথি পেয়েছি যিনি একাধারে খেলোয়াড় এবং তিনি সাংগঠনিক নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরেও তিনি আমাদের মাঝে এসেছেন, তার কাছে যাব। তার আগে সাকির কাছে যাচ্ছি। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। চমৎকার এই সকালে খুব বেশি কথা আমি তুমি এখনই না বলি, দর্শককে জানাই কে আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি ক্রিকেট ম্যাচ রেফারি এবং সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। একসাথে বলে ফেললাম, সত্যি সকালটা আমাদের সবার সুন্দর হয়ে যাক, সাথে দর্শকদেরও। স্যার, জীবনের সোনালী সময় আসলে শৈশব। সেই শৈশবটা নিয়ে মানুষের মনে আসলে অনেক কিছু আঁকিবুকি করে। আপনার জীবন থেকে শৈশবটা শুনতে চাই, কেমন ছিল শৈশব? ডেফিনেটলি আমরা যত সামনের দিকে এগিয়ে যাই, এবং আর সামনের দিকে এগিয়ে যাওয়া মানে তো আসলে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে বার্ধক্য দিকে উপনীত হওয়া। বাট আপনি যত সামনের দিকে এগিয়ে যাবেন, আপনাকে কিন্তু শৈশব এরকম একটি জায়গা যে আপনাকে কিন্তু পেছন দিকে টেনে তুলবে, এবং এগুলো কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না। সো আমার যদি শৈশবের কথা বলি, আমি কিন্তু জন্মেছি কিশোরগঞ্জ জেলার নিকলি গ্রামে। আমার জন্ম আমার মামার বাড়িতে। আমাদের বাসা ছিল কিশোরগঞ্জ প্রপারে, শহরে। সো আমার বেড়ে ওঠা কিন্তু সবকিছুই কিশোরগঞ্জ শহরে। সো যেহেতু তখন কিন্তু তখন তো আর এত, আজকে থেকে যদি আমি দেখি, নাও আই এম অ্যারাউন্ড 50। সো 50 বছর আগের দিকে যদি আমরা তাকাই, যে 50 বছর আগে কিন্তু হসপিটাল বা ওই রকম এখন যে সুবিধাই ছিল, হ্যাঁ, পদ্ধতিগত যে ব্যাপারগুলো ছিল তখন কিন্তু এরকম ছিল না। সো ওরকম ভাবে কিন্তু মেয়েরা কিন্তু তার মার কাছেই কিন্তু কমফোর্ট ফিল করতেন ওই সময়ে থাকা এবং সবকিছু। সো সেভাবেই কিন্তু কিশোরগঞ্জ শহরে বেড়ে ওঠাও হলেও কিন্তু জন্মটা কিন্তু আমার মামার বাড়ি নিকলির গুরুই গ্রামে। সো ওই গুরুই গ্রামে কিন্তু আমাদের অনেক স্মৃতি, শুধু আমার নয়, আমার পরিবারের সকলেরই। কিন্তু আমাদের পরীক্ষা শেষ হলে, হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু আমরা সবাই ভাইরা যারা ছিলাম আমাদের মামার বাড়িতে, ওই জায়গায় কিন্তু আমরা আমাদের শৈশবের যে সুন্দর মুহূর্তগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু ওই জায়গায় কাটাতাম। আর আপনারা জানেন যে কিশোরগঞ্জ বেসিক্যালি তো হাওড় এলাকা, পাওয়ার এলাকা। আমার নিকলি গ্রামটাও কিন্তু হাওড়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সো নিকলি, অষ্টগ্রাম এবং মিঠামইন এগুলো তো একই বেল্টে। নিকলি, অষ্টগ্রাম, মিঠামইন এটা হচ্ছে একই বেল্টে। কিশোরগঞ্জ জেলারই প্রকল্প আছে ওখানে, সেটা এখন হয়েছে। কিন্তু যে সময় এভাবে নদী শাসন করে বা হাওর শাসন করে ওইরকম ছিল না, তখনকার পরিবেশ নিশ্চয়ই আরো দারুণ ছিল। আপনি বলছিলেন যে নৌকা চলতো, শুনি একটু নৌকা চলার গল্প। একটা জিনিস কি, ওই জায়গাতে নৌকা ছাড়া আপনার চলাচলের কোনো, বর্ষাকালে তো কোনো অবস্থাই ছিল না। আর আপনার বর্ষা ছাড়া শীতের মৌসুম যেটা, সেখানে তো মাটির রাস্তা ছিল, তখন তো রিক্সাও ছিল না। হয় আপনাকে বাইসাইকেল নিয়ে যেতে হতো। আমি আমার মামাদের দেখেছি যে বাসা থেকে যখন বাজারে যেতেন, হ্যাঁ, সাইকেল চালিয়ে যেতেন বা পায়ে হেঁটে যেতে হতো। আর বর্ষাকালে তো আপনার নৌকা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ মাটির রাস্তাগুলো কিন্তু ডুবে যেত। হ্যাঁ, সো ওই সময়গুলো আপনার এখনো যদি আপনি হাওড়ে দেখেন, একটা সময় কি আমরা যখন ছোট ছিলাম, শহরেই তো ওই রকম ভাবে বিদ্যুৎ ছিল না। ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলি এই এলাকাগুলো এতই প্রত্যন্ত ছিল, ওরা কিন্তু কোনোদিন বিদ্যুতের কথা হয়তো ভাবেইনি। আচ্ছা, হ্যাঁ, আজকে যে আমরা স্যাটেলাইট দেখতেছি, টেলিভিশন দেখতেছি, এগুলো তো আমরা চিন্তাও করতে পারতাম না। আমাদের যখন শহরে বাসা, আপনার হয়তো এক পাড়ায় 2-3টা টিভি ছিল। হ্যাঁ, এই যে ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা, হ্যাঁ, সবাই কিন্তু এই 2-3টা বাসায় গিয়ে কিন্তু আমরা জড়ো হতাম। এমনকি কার্টুন ছবি, হ্যাঁ, টারজান, এগুলো কিন্তু সবাই মানে এক বাসায় থেকে 50 বছর আগে তো না, তো আসলে তো তখন পুরো গ্রাম জুড়েই মনে হয় আপনি যেটি বলছিলেন যে 1টা 2টা বা 3টা 4টা টিভির বেশি থাকার কথা। আমি কিন্তু শহরের কথা বলছি। শহর জীবনে তো সেটা, গ্রামে তো আপনার ব্যাটারি দিয়ে টিভি চলতো, টিভি চলতো বা রেডিও চলতো, এরকম। তো নানা বাড়ি ঘিরেই আসলে শৈশবটা একরকম। নানা বাড়িতে জন্ম, এবং যেটা হয় যে নানা বাড়িটা একটু দাপুটে থাকলে আমার মনে হয় সেই সময় বেশিরভাগ ছেলে মেয়েরই একটা শৈশব জুড়েই থাকে নানা বাড়ি। আমরা সেটা শুনবো, সেই নানা বাড়ির প্রভাবটা আপনার এই খেলোয়াড় জীবনে ছিল কিনা সেই শৈশবেই। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, দেবব্রত পাল যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক বহুমুখী ব্যক্তিত্ব, যিনি ক্রিকেটার,
সংগঠক, ক্রীড়া প্রশাসক এবং একই সঙ্গে ম্যাচ রেফারি হিসেবে সমানভাবে পরিচিত। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস বিষয়ে উচ্চতর এমফিল ডিগ্রি সম্পন্ন করে সেই গবেষণার ভিত্তিতেই প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেট নামের একটি গ্রন্থ। খেলোয়াড়ী জীবনে তিনি আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা ধানমন্ডি ক্লাব সহ বিভিন্ন দলে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের হয়ে এক যুগেরও বেশি সময় খেলেছেন। মাঠের খেলোয়াড়ী ক্যারিয়ারের পাশাপাশি তিনি ফার্স্ট ক্লাস লিস্টে ও টি-20 ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বোর্ড অব ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। এরই মধ্যে 50 বছর না, আপনি যেটি বলছিলেন যে 49, তো অনেক কাজ করা হয়ে গেছে। আসলে আমরা জানি না 1 ঘন্টায় আমরা কতটুকু তুলে আনতে পারবো। শৈশবটা নিয়ে যেহেতু জানছিলাম, সেই নানা বাড়ি, আমি একটু জানতে চাই যে খেলাধুলা কেমন করতেন, বা নানা বাড়িতে মামা, খালা, ফুফু হয় না যে, কিংবা নানা নিজেও খেলার প্রতি একটা আগ্রহ বা ঝোঁক, একটা অন্যরকম আকর্ষণ, সেটা আপনি দেখেছেন কিনা ছোটবেলায়, যেটা বড় পরিণত বয়সে এসে আপনার জীবনে প্রভাব ফেলেছে? একটা জিনিস কি, মামা বাড়িতে যাওয়া মানে আমরা পরীক্ষা শেষ হওয়ার পর যেতাম, তো এখানে কিন্তু পড়াশোনার চাপ ছিল না, কোনো কিছুই কিন্তু ছিল না। ওই যে আমরা সকালবেলা বের হতাম, হ্যাঁ, তখন কিন্তু আপনার এখন যেরকম বাসা থেকে বের হলে একটা নিরাপত্তার একটা চিন্তা থাকে, ফ্যামিলির কিন্তু এরকম ছিল না। এই যে আমরা সকালে বের হতাম, 3টার দিকে এসে একবেলা খেয়ে আবার কিন্তু আমরা আবার খেলতে চলে যেতাম। আসলে ওই সময়টা আমার মনে হয় কি যে গ্রামবাসী, আশেপাশের প্রতিবেশী যারা ছিলেন সবাই একরকম গার্জিয়ান না, যে বাড়ির কোন ছেলেটা বের হচ্ছে তার দিকে সবারই একটা নজর থাকে, সেটা যে বাড়িরই হোক না কেন। একেবারেই ওই দিন আপনি যে প্রশ্নটা করেছেন না, আমরা কথা বলতাম, এখন তো সিসিটিভি ক্যামেরা থাকে, তখন না পরিবেশটা এরকম ছিল, আন্তরিকতা প্রতি পাড়ায় পাড়ায়। আপনি যদি হারিয়েও যেতেন, উনি কিন্তু একটা পাড়ার গার্জিয়ান, আপনার চাচা বা সামথিং কেউ, উনি কিন্তু বলতো আমি তো 3টার দিকে ওকে এই জায়গায় দেখেছি, আবার আরেকজন কিন্তু বলতো আরেক পাড়ায় 4টার দিকে ওই জায়গায় দেখেছি। এইভাবে কিন্তু সবাইটা ট্রেস করে ফেলতে পারতো। সো এই যে আন্তরিকতা এবং পরস্পরকে কিন্তু চেনা জানা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। আমার দাদুর বাড়ির যেটা কথা বলতেছিলাম, মামার বাড়ির, তো আমার দাদুরা কিন্তু 3 ভাই ছিলেন। হ্যাঁ, আমার দাদু অনেক আগে মারা যান, দিদিমা মারা যান, আমার আরেক দাদু গত বছর মারা গিয়েছেন আপনার, তারপর ওনারা নিউ ইয়র্ক, আমেরিকায় চলে যান, ইউএসএতে। তো আমার মনে না ওই শৈশবটা, যে আপনি বললাম না যে শৈশব শুধু পেছনে টানে, তো আমার 2 দাদুই মারা যাওয়ার পর এক দাদু ছিলেন পরিমল দাদু, হ্যাঁ, উনি থাকেন আটলান্টা সিটিতে। আমি যখন গতবার গেলাম ওয়ার্ল্ড কাপের সময়, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ হয়, আমাকে বারবার কিন্তু টানতেছিল, হ্যাঁ, দাদু দিদিমা ওনারা। তো আমি ওই জায়গায় যাই দীর্ঘদিন পর, প্রায় 20-22 বছর পর কিন্তু দেখা হয়। আসলে আত্মীয়তার সম্পর্কগুলো এমনই হয়, এমনই ওই মিষ্টি। মুহূর্তগুলো, যে শৈশবের যে স্মৃতিগুলো, এই মুহূর্তগুলা, আমি যাওয়ার কিছুদিন পর কিন্তু উনি মারা যান। এই কয়েকদিন আগে আবার ফুল ফ্যামিলি নিয়ে আবার গিয়েছি, আবার কিন্তু আমি ওই শৈশবের কাছে ফিরে গিয়েছি। সেই ব্যাপারগুলো না, শৈশব বলি না যে টানে, খুব বেশি ভাবে কিন্তু শৈশব সকলকে টানে। খুবই দুঃখজনক। এবং একই সাথে আপনার পরিবারের মধ্যে যে এত ভালোবাসা, সেটা একদমই আপনার নিজের পরিবার, আপনার বাবা মা ভাই বোন, সেই জায়গা থেকে শুনতে চাই। আমরা 4 ভাই। আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা ছিলেন, তো উনি মারা গিয়েছেন বেশ আগেই। আর আমার মা হাউস ওয়াইফ, উনি কিশোরগঞ্জ থাকেন। আমাদের এখন মাঝে মাঝে আমরা 4 ভাই, 4 ভাই কিন্তু এখনো কিন্তু পূজা, প্রত্যেকটা মিলন প্রতিদিন কিন্তু আমাদের কথা হয়। এখনো কিন্তু আমরা একান্নবর্তী পরিবারের মতোই কিন্তু। পেশাগত কারণে এক একজন এক এক জায়গায় থাকছেন, কিন্তু আমাদের পূজা, ঈদ, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা খুবই কিন্তু অ্যাটাচ, প্রতিটা ব্যাপারে। হ্যাঁ, আমরা যদি একটা ভালো, আমার এক ভাই উত্তরা, আমি জাহাঙ্গীরনগরে থাকি, সো একটা ভালো রান্না হলেও কিন্তু আমরা জিনিসগুলা শেয়ার করি, কথাবার্তা তো আমাদের থাকি, গ্রুপ কল আছে, আমাদের ছেলেমেয়েরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সবকিছুতে এই জিনিসগুলাই তো আমাদের আসলে, হ্যাঁ, এখন তো বেঁচে থাকার অনুপ্রেরণা, কিন্তু এই জিনিসগুলো না প্রেরণা হিসেবে কাজ করে। কারণ আমরা কিন্তু একান্নবর্তী পরিবারেই কিন্তু বড় হয়েছি, দেখেছি। হ্যাঁ, সো আমাদের প্রজন্ম পর্যন্ত মনে হয় এটা আসলে দারুণভাবে কাজ করে। ভবিষ্যতে কি হবে জানি না,
বাট আমরা চাই আমাদের সন্তানরা একে অপরের সঙ্গে মিশুক, হ্যাঁ, সবার সঙ্গে একটা ইন্টিমেসি, ভালো অনুভব করুক। জি জি, অনুভবের যে ব্যাপারটা আসলে একটা বড় গুণ, একে অপরকে অনুভব করা। স্যার, আপনি শৈশবে আসলে নিজেকে অনুভব করেছিলেন বিভিন্নভাবে। আপনি একটা সময় এসে খেলোয়াড় হতে চাইলেও সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডলে কিন্তু আপনার একটা বিচরণ ছিল। একটু শুনি, স্কুল কলেজে যে কাজগুলো করা হতো পড়াশোনার বাইরে। স্কুল কলেজে কি বেসিক্যালি এই যে আমি বললাম না, আমাদের কিন্তু শহরেও কিন্তু তখন কিন্তু প্রচুর পুকুর ছিল, প্রচুর পুকুর। আমরা সুইমিং করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলতাম, হ্যাঁ, অনেক কিন্তু পরিবেশটাই ছিল আমাদের খেলাধুলার ভেতর দিয়ে বড় হওয়া। আর একটা ব্যাপার কি, আমার কাকা পিসি ওরা কিন্তু সকালে উঠে কিন্তু গান করতেন, রেওয়াজ করতেন। হ্যাঁ, আমার কাকা কিন্তু এখনো বেতার শিল্পী, এবং কিশোরগঞ্জে একজন অশোক পাল, উনি অত্যন্ত একজন প্রতিষ্ঠিত শিল্পী। পাশের বাসায় ছিল বিজন দাস, উনিও রেডিওতে গান করতেন। সো আমাদের যে পরিবারটা কিন্তু একটা কালচারের ভেতর থেকেই কিন্তু বড় হয়ে ওঠা। দুপুরবেলা রেডিওতে গান বাজা, হ্যাঁ, সো মানে কালচারের ভেতর দিয়েই কিন্তু আমরা বড় হয়েছি। এবং এই যে আপনি স্পোর্টসের সঙ্গে কিন্তু আমার সম্পৃক্ততা কিন্তু সেই ছোটবেলা থেকেই। ক্রিকেটটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগতো। কত বছর বয়স থেকে? এই হ্যাঁ, কত বছর বয়স থেকে? ক্লাস 5-6 এ পড়ি, তখন থেকেই কিন্তু এক পাড়ার সঙ্গে আরেক পাড়ার ক্রিকেট ম্যাচ আয়োজন করা, এগুলো কিন্তু আমিই করতাম। আচ্ছা, হ্যাঁ, আমি আয়োজকও ছিলেন, খেলোয়াড়ও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা টুর্নামেন্ট আয়োজন করতাম, সবকিছু, এবং ভালো খেলতাম। আচ্ছা, কিন্তু তখন কিন্তু আসলে মানুষ স্বপ্ন নিয়ে বড় হয় না। এখন যেরকম একজন ছেলে ক্লাস 3-4 এ পড়ছে, সে একটা ভীষণ স্বপ্ন নিয়ে বড় হয়। আমাদের কিন্তু এটা ছিল না, বিকজ আমাদের তো বললাম না, টিভি ছিল না, ওই রকম কোনো কিছু ছিল। আপনি মানুষ তো একটা কিছু দেখে বড় হয়, ইউ নিডস দ্য ইন্সপিরেশন টু গ্রো আপ। হ্যাঁ, সো আমাদের কিন্তু এটা কিন্তু ছিল না। স্বপ্নটা আমরা দেখছি কিন্তু অনেক পরে। যখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকা শহরে আসলাম 3rd ডিভিশন ক্রিকেট খেলতে, তখন কিন্তু আমি যখন ঢাকা শহরটা দেখছি কিশোরগঞ্জ থেকে এসে, তখন কিন্তু আমি আসলে দেখাটা শুরু ওই সময় থেকে। আচ্ছা, তারপর যখন এসএসসি পরীক্ষা দিলাম, আমি পরে 2nd ডিভিশন খেললাম, 1st ডিভিশন খেললাম। আমার পথ পরিক্রমা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে। ক্লাস 9 বা 10 এ আপনি ঢাকায় চলে আসলেন ফার্স্ট ডিভিশনে খেলার জন্য। এসএসসি পরীক্ষা। আমরা সেই গল্পেই আসতে চাই। পরিবার সেটা সাপোর্ট করলো? আসলে পরিবারের সাপোর্ট কি, পরিবার তখন কিন্তু খেলাধুলা, আমি প্রথমে কিন্তু ঢাকা শহরে আসি ক্লাস 7 এ। আচ্ছা, আপনার শিশু একাডেমিক প্রতিযোগিতায় তখন কিন্তু জেলাগুলোর মধ্যে বিভিন্ন স্পোর্টস প্রতিযোগিতা হতো কালচারালের পাশাপাশি। তো আমি আমার স্কুল থেকে এবং ময়মনসিংহ বিভাগ জোন থেকে, তখন তো বিভাগ ছিল না, জোন থেকে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা আসি। তখন মূলত আমি ফার্স্ট ঢাকায় আসি। আচ্ছা, হ্যাঁ, তার পরবর্তীতে সো ঢাকা শহরটা তো আমাদের কাছে তখন একটা স্বপ্নের মতো ছিল, যে কিশোরগঞ্জ শহর থেকে ঢাকা শহর। হ্যাঁ, তখন কিন্তু আমি ফার্স্ট আসি, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমাকে যদি বড় হতে হয় তাহলে আমাকে এখানেই আসতে হবে। আচ্ছা, তো ওই প্রভাবটা কিন্তু আমার মধ্যে কাজ করে। হ্যাঁ, আর তখন বললেন না যে কিশোরগঞ্জের ক্রিকেট সংস্কৃতি বর্তমানের তুলনায়, সেই আমি যদি আজকে 30-35 বছর আগের কথা বলি, ওই সময়টাতে অনেক বেশি রিচ ছিল। ভেরি সরি টু সে, তখন কিন্তু শুধুমাত্র কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই কিন্তু সবকিছু নয়। ইগারনেস, আপনার বড় হয়ে ওঠার পরিবেশ। এখন ধরেন আমি সুন্দর মাঠ করেছি, কিন্তু সুন্দর মাঠের উইকেটটা ভালো না, আন্তর প্লেয়ার নেই, তাহলে তার হলো না। ওই সময় কিন্তু একটা সুন্দর ক্রিকেটিং এবং স্পোর্টসের একটা পরিবেশ ছিল। আপনি প্রচুর মাঠও ছিল। হ্যাঁ, যেটা আসলে খুব কাবাডি খেলা দিতেন, আমরা দেখতাম যে কাবাডির ম্যাচ দেখবার জন্য দর্শক ভরপুর থাকতো। ফুটবল খেলার জন্য আমরা কিন্তু স্টেডিয়ামের ওয়াল টপকে আমরা খেলা দেখতে গিয়েছি, কারণ বাবা মা সাপোর্ট করতো না। টিকেটের দাম তখন 1 টাকা বা 2 টাকা, এই টাকাটা আমাদেরকে দিতেন না খেলা দেখবার জন্য। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বাট আমরা কিন্তু এইভাবে লুকিয়ে লুকিয়ে কিন্তু অনেক কিছু দেখেছি। সো ওই সময় ক্রিকেটের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল, যেটা আপনাকে ইন্সপায়ার্ড করবে, হ্যাঁ, টু বিকাম অ্যাজ ক্রিকেটার। সো ওইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা অনেকের নাম কিন্তু বলতে পারি যে কিশোরগঞ্জ ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে আসবার জন্য। সো এখন খারাপ লাগে, আমি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে এবছর যুক্ত হয়েছি। সো আমরা যখন দেখি যে অনেক অনেক প্লেয়ার, অনেক অভিভাবকরা কিন্তু তার সন্তানকে ক্রিকেটার বানাতে চায়। হ্যাঁ,
ওরাও কিন্তু নিচ থেকে ক্লাস 3-4-এ পড়ে, তারা কিন্তু এখনই কিন্তু আপনার ক্রিকেট বলে কিন্তু বোলিং করছে, প্র্যাকটিস করছে, যেটা আমাদের সময় আমরা চিন্তাও করতে পারতাম না। সো এই যে একটা মানুষ বড় হতে চায়, তাদের জন্য যে উপযুক্ত পরিবেশ তৈরি করার যে একটা দায়বদ্ধতা, সেটা কিন্তু দায়িত্ববান ব্যক্তিদের যথাযথভাবে পালন করা উচিত। আমাদের সময়ে ক্রিকেটের সেই পরিবেশটা কিশোরগঞ্জ ছিল। এই জায়গাতে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন এবং রিসার্চ করেছেন, আমি বলবো আপনাদের সময় ক্রিকেট খেলাটাকে নিছক একটা বিনোদন মনে করা হতো। এখান থেকে যে প্রফেশনালিজম বা গার্ডিয়ানরা অনেক সময় আপনাকে বলতো হয়তো বা যে খেলাধুলা বাদে পড়াশোনায় মন দাও, এরকম কথা সবাই শোনে। কিন্তু আপনি বলছেন যে এখনকার গার্ডিয়ানরা চাচ্ছে যে প্রফেশনালি ছেলেমেয়েরা খেলাধুলা করুক। এই যে একটা আমূল পরিবর্তন গত কয়েক দশকে, এটা কি কারণে হলো? এটাকে আমি বলবো যে বিশ্বায়ন। আপনি দেখবেন সামাজিক পরিবর্তনে এখন জন্মের পর আপনি বিশ্বকে দেখছেন, আর আমি কিন্তু জন্মের পর আমার কিশোরগঞ্জ শহরটাকে ভালো করে দেখিনি। হ্যাঁ, সো আপনি কোন পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবেন সেটা কিন্তু আপনি জন্মের 5 বছরের মধ্যেই আপনি নিজেকে রপ্ত করে পারছেন। আর অভিভাবকরা যদি আরো বেশি সচেতন হয়, তার সন্তানের ভালো লাগাকে যদি মূল্যায়ন করে, অভিভাবকরাও কিন্তু 10-15 বছরের মধ্যে বুঝে ফেলে তার সন্তান কোনটা এনজয় করছে। আমি যেটা এনজয় করছি, আমি মনে করি সেই পথেই আমাকে ধাবিত করা উচিত। একটা এক্সাম্পল দিই, আমার মেয়ে দেবনীলা, সে কিন্তু ঢাকা জেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঢাকা জেলায় যারা ফার্স্ট হয় এই শিশু প্রতিযোগিতায়, তারাই কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে ইয়ে হয়, খুবই ভালো নাচের দিকে। ও ছায়ানটেও প্র্যাকটিস করতেছে। কোভিডের সময়, ডিউরিং কোভিড, আমি বিশ্ববিদ্যালয়ে ওকে প্রচুর সময় দিই, বাসায় থাকতাম, ব্যস্ততা থাকতো না, ওকে নিয়ে ক্রিকেট খেলতাম। এত ভালো ওর বেসিক ছিল, বাট কোভিডে 2 বছর খেলেছে সবগুলা। তারপরে কিন্তু তার আগ্রহ কিন্তু নাচের দিকে। আমার আগ্রহ যে আমার মেয়ে ক্রিকেটার হোক, হ্যাঁ, কম বয়সে দুনিয়া দেখুক, আমি এটা খুব বিশ্বাস করি। পৃথিবীটা দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ও যদি ক্রিকেটার হয় 19-20 বছর বয়সে না অনেক দেশ ট্যুর করবে, পৃথিবীটা সে আত্মস্থ করে ফেলবে। তারপর সে কিন্তু তার কিন্তু এদিকে কোনো আগ্রহ নাই। আমি গত বছর বললাম, মা তুমি বিকেএসপিতে ভর্তি হও, হ্যাঁ ট্রেনিং নাও। না, বিকেএসপি ভর্তি হবে না। তো ও দেখতে পেয়েছে আমার মন খুব খারাপ। তো ট্রেনিং এর আগের দিন বলতেছে, বাবা আমি পরীক্ষা দিব, কিন্তু চান্স পেলে কিন্তু আমি ভর্তি হব না। আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষা দাও। মানে একরকম বাবার মন রক্ষা করার জন্য পরীক্ষা দেয়। হ্যাঁ, সেটা অনুভব করতে পারছি। দারুণ। পরীক্ষা দেয়, দিয়ে এসে বলছে আমি কিন্তু চান্স পেয়ে যাব, আমি কিন্তু ভর্তি হব না। তো কিন্তু ঠিকই চান্স পেয়ে যায়, হ্যাঁ, কিন্তু আর ভর্তি কিন্তু আর হয় না। সো ওর যে ওর পেশনটা কিন্তু নাচের প্রতি এবং পড়াশোনার প্রতি। সো আমার মনে হয় এই যে আপনি বললেন না যে বেড়ে ওঠাটা মানুষ কিন্তু খুব কম সময়ে বুঝে ফেলে। আগে কিন্তু সিদ্ধান্তগুলো আরোপিত ছিল, আমার পিতা মাতা যেদিকে গাইড করতেন আমরা ওইদিকে যেতাম। এখনের সন্তানরা তার নিজের সিদ্ধান্ত কিন্তু নিজে নিচ্ছে। আপনি যত সুন্দর পরিবেশে দেন, এবং আমার মনে হয় ওই পথেই পরিচালিত করা উচিত। এক্ষেত্রে আসলে মানুষের টেস্ট সেটা তৈরি করার জন্য একাডেমিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আপনার একাডেমিক শিক্ষার দিকে আমরা একটু যাচ্ছি। আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, তারপর গুরুদয়াল আসলে কিশোরগঞ্জের একটা স্বনামধন্য কলেজ, আমি বলবো। একটু শুনি কলেজের গল্প, শুনে আমরা ভার্সিটিতে চলে যাই। আমাদের গুরুদয়াল কলেজ, আপনি যদি দেখেন অনেক প্রথিতযশা ব্যক্তি তারা কিন্তু এই কলেজের স্টুডেন্ট ছিলেন। আমরা যখন অ্যালামনাই প্রোগ্রাম করি বা শতবর্ষ পূর্তি প্রোগ্রামগুলো করি গুরুদয়াল কলেজে, তো এই কলেজের পাশ দিয়েই কিন্তু আমাদের যে নদী, নরসুন্দা নদী বহমান, এই নরসুন্দা নদী কিন্তু আমরা দেখেছি ছোটকালে অত্যন্ত উত্তাল ছিল। হ্যাঁ, বন্যার পানি কিন্তু হ্যাঁ নদীতে পাক খেত, বন্যার পানি কিন্তু রাস্তায় উঠে যেত। এই নরসুন্দা নদীর পাশেই, ঠিক পাশেই কিন্তু আপনার গুরুদয়াল কলেজ। এত সুন্দর একটা লোকেশনে তখন ছিল। এখন তো অনেক গাড়ি, অনেক কিছু। তখন কিন্তু কলেজের পরিবেশ, সামনে খেলার মাঠ, হ্যাঁ, এবং আমাদের অবকাঠামো উন্নয়ন কিন্তু তখনই কিন্তু ছিল। আপনি দেখবেন যে প্রায় 2 জন রাষ্ট্রপতি, শাহাবুদ্দিন আহমেদ ছিলেন, আব্দুল হামিদ ছিলেন, হ্যাঁ, অনেক রিনাউন ব্যক্তিরা কিন্তু এই গুরুদয়াল কলেজের ছাত্র ছিলেন। তখন দেখা যেত কি অনেক আশপাশ জেলা থেকেও কিন্তু অনেকে গুরুদয়াল কলেজে পড়তে আসতেন। তো একটা চমৎকার পরিবেশ ছিল। আমাদের সময় আমরা ছাত্র সংসদ নির্বাচন পেয়েছি গুরুদয়াল কলেজে। হ্যাঁ, ছাত্র নেতৃত্ব তৈরি হয়ে
কিশোরগঞ্জের রাজনীতিতে যেই উত্তরণ, এটার জন্যও কিন্তু খুব সুন্দর একটা প্রবেশ ছিল। আমাদের টিচাররা ছিল। সবচেয়ে বড় ব্যাপার কি, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কথা বললেন, আমাদের হোসেন আলী স্যার ছিলেন, বলতে হয় নারায়ণ স্যার, গাঙ্গুলি স্যার। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তখন তো আমাদের শিক্ষকরা ছিলেন কি অত্যন্ত নিবেদিত ছিলেন আমাদের সময়কালে। যেমন গাঙ্গুলি স্যারের কথা যদি বলি, গাঙ্গুলি স্যারের তখন তো বেঞ্চ ছিল, ড্রয়িং রুমে স্টুডেন্টরা বসতেন, স্যার পড়াচ্ছেন, ওদিকে নোট লিখতেছেন। এমনকি হ্যাঁ, বৌদি যেখানে থাকতেন কিচেন, ওই জায়গায় মানে সারাটা ঘরেই কিন্তু স্যারের স্টুডেন্টরা বিচরণ করতো। সোফার ভিতরে লেখা থাকতো অমুকের নাম তমুকের নাম। তখন তো জানেন সব টিনেজ বয়স, অমুক প্লাস তমুক, তমুক প্লাস তমুক, মানে স্যারের সোফা। এমনকি ছাত্ররা কি করতো, দুষ্ট ছিল তো সবাই, তখন স্যারের তো টিভি ছিল, ফিলিপস টিভি, চ্যানেল ঘোরাইতে হতো কিন্তু তখন। হ্যাঁ, ওই চ্যানেলের যে ঢাকনাটা সেটা পর্যন্ত ছাত্ররা নিয়ে যেত। আর স্যারকে যখন আমরা মাসিক বেতন ছিল আমাদের 200 টাকা ছিল, আচ্ছা, আমরা যখন স্যারকে মাস শেষে টাকাটা দিতাম, আমি গাঙ্গুলি স্যারকে দেখতাম, বিশ্বাস করেন স্যার খুব লজ্জা পেত টাকাটা দিতে। আচ্ছা, কিছুদিন আগে স্যার মারা গিয়েছেন। স্যার ঠিক 10:30 পর্যন্ত পড়াতেন, তখন কিন্তু বাসা থেকে স্কুলও কিন্তু দূরে ছিল, স্যার আবার হেঁটে যাইতেন। আচ্ছা, আমরা প্রাইভেট পড়ে 8টা থেকে 9টা পর্যন্ত পড়ে বাসায় গিয়ে খেয়ে তারপর আসতাম। স্যার 10:30 পর্যন্ত পড়িয়ে আবার স্কুলের অ্যাসেম্বলি জাতীয় সঙ্গীতের আগে স্যার ঢুকতেন। স্যার সবসময় মাথা নিচু করে রাখতেন। আসলে এই ধরনের শিক্ষকের ভূমিকাই তো আজকের একজন দেবব্রত পাল যিনি এখানে বসে আছেন। এবং আপনি যেটি বলছিলেন যে সেই সময়, এখনকার শিক্ষকদের প্রতি আমি সেই শ্রদ্ধা রাখছি, সেই সময় শিক্ষকরা আসলে এক একজন ছিলেন নিবেদিত, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনেই আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষকই ছিলেন এক একজন মেন্টর। মানে আপনাদের সময়কার কথা যদি আমি বলি, এখনকার সময়ের শিক্ষকদের প্রতিও আমার সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা অবশ্যই আছে। একটু যাই যে খেলার প্রতি পুরোপুরি নিবেদিত হলেন আসলে কখন? আপনি তো বলছিলেন ক্লাস 7 থেকে আসলে ঢাকায় আসছেন, আপনি আসা যাওয়া হচ্ছে, খেলাধুলা করছেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর আপনি নাটক, নাট্যতত্ত্বে পড়াশোনা করলেন। তখন পর্যন্ত কি আসলে আপনার এইমটা সেট হলো, নাকি দোলাচল আসলে চলছিল যে কি করবেন এরকম কোনো কিছু জানতে চাই? দোলাচল চলছিল, কারণ আমার বাসা, আমার মা এবং বাবা দুজনেই কিন্তু একাডেমিক ক্যারিয়ারকে খুব বেশি প্রেফার করতেন। আচ্ছা, বললাম না, তখন তো আসলে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ওইরকম প্রফেশনাল ইনফ্রাস্ট্রাকচার গ্রো করেনি। সো আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, হ্যাঁ, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খেলাধুলার লাইনটা আমার জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, তখনই কিন্তু আমি ধানমন্ডি ক্লাবে খেলি। ধানমন্ডি ক্লাব থেকে উত্তরা, তারপর আবাহনী, ব্রাদার্স, হ্যাঁ, তারপর ফার্স্ট ক্লাস ক্রিকেট তো রয়েছে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ে এসে মনে হয়েছে, সত্যিকার অর্থে যদি বলি, জাহাঙ্গীরনগর না অনেক বড় একটা মায়া। আপনি যদি মায়ায় পড়ে যান, হ্যাঁ, আপনি মায়ায় পড়ে গেলে না পেশাদারিত্ব জীবনটা পিছিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা আমার অনুভূতি। সেটা কেমন একটু ছোট্ট করে জানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি মায়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু পেশাদারিত্ব জীবন থেকে কেন পিছিয়ে যেতে হয়, এটা একটু জানতে চাই। পিছিয়ে যেতে হয় কি, এখানে প্রত্যেক ছাত্রকে চেনে, সকল ডিপার্টমেন্টের শিক্ষককে চিনতেন দ্যাট টাইম, 97, 96 ওইরকম সময়। প্রাকৃতিক পরিবেশ, প্রেম, বৈচিত্র্য, সবকিছু মিলিয়ে না আপনি এটা থেকে বের হইতে পারতেন। এবং 97 আসলে সময়টা এমন একটা সময়, যে সময় নাট্যকলা পড়া, এটা কিন্তু আমি বলবো যে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার পরিবারকে ম্যানেজ করা, বা নিজের ক্ষেত্রেও যে আমি এত বিষয় বাদে পছন্দ করতেন তো খেলাধুলা, কিন্তু গেলেন নাট্যকলায় কেন? না, ব্যাপার আমি যখন পরীক্ষা দিই, আমি ইতিহাস এবং নাটকে 2টা সাবজেক্টে চান্স পেয়েছিলাম। তো নাটকে আমি এগিয়েছিলাম মার্কিং এর দিকে, এই কারণে আমার ওই নাট্যতত্ত্ব বিভাগে কিন্তু ভর্তি হওয়া। এমনিতে কোনো টার্গেট বা সবকিছু নিয়ে না। আমি বললাম না যে পারিবারিকভাবে আমাদের বেড়ে ওঠাটা কালচারাল ইয়েতে, সো এটাও হয়তো মনের ভিতরে কাজ করেছে, যে কারণে। হ্যাঁ, যদিও আমি নাটকে পড়ার পর কিন্তু আমি খেলাধুলায় প্রচুর সময় দিই। আমার শিক্ষক, আমার বন্ধু, আমার জুনিয়র যারা আছেন সবাই জানেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমার মনে হয়েছে যে আমি খুব এনজয় করতাম, কিন্তু ফার্স্ট ইয়ার কিন্তু খুব এনজয় করেছি। বাট ওই যে বললাম না যে ক্রিকেটে আমি টার্গেট করি যে আমার কেরিয়ারটা আমি ক্রিকেটেই করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্র্যাকটিসের যে পরিবেশটা ছিল, অত্যন্ত সুন্দর পরিবেশ ছিল। আর আমাদের সময় আমাদের ন্যাশনাল টিমের কিছু ক্রিকেটার ছিলেন। জাহাঙ্গীরনগরে কিন্তু স্পোর্টসের যে পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা তখন অত্যন্ত সুন্দর ছিল। সকালে প্র্যাকটিস, বিকালে প্র্যাকটিস, মাঝখানে ক্লাস আওয়ার, সবকিছু। আর শিক্ষকরা কিন্তু
খুবই হেল্পফুল ছিলেন একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা। ড্রামাটিক্সে কিন্তু আপনার যেহেতু প্র্যাকটিক্যাল থাকে, রিহার্সেল, মহড়া অনেক কিছু থাকে, সেহেতু একজন ক্রিকেটারের বেড়ে ওঠাটা কিন্তু অনেক কঠিন। বাট আমার শিক্ষকরা কিন্তু আমার প্রতি অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল। হ্যাঁ, যেমন সেলিম আলদিন স্যার, হ্যাঁ, আফসার আহমেদ, নামজি সকল শিক্ষক, দুর্জয় স্যার বলি, পরবর্তীতে অর্ক ভাই সহ সবাই মানে প্রচন্ড হেল্পফুল ছিলেন। এখানে নাটক এবং নাট্যতত্ত্বে আপনি স্নাতক করলেন, কিন্তু স্নাতকোত্তর করলেন হচ্ছে আপনি আবার ফিজিক্যাল এডুকেশন বিষয়ে। তখন আসলে কি খেলাটাকে মাইন্ডে নিয়েই আসলে ফিজিক্যাল এডুকেশনে গেলেন? স্নাতকোত্তর দুটোই কিন্তু আমার নাট্যতত্ত্বে, তারপর আবার ফিজিক্যাল এডুকেশনে পড়াশোনা করি। আচ্ছা, তারপর আমি ওই জায়গায় ফিজিক্যাল ডিপার্টমেন্টে জয়েন করি। আচ্ছা, সেটা কেন? সেটা কি খেলাকে কেন্দ্র করেই? না, ডেফিনেটলি আমি বলি যে জাহাঙ্গীরনগরের কথা বললেন না, তো জাহাঙ্গীরনগরের থেকেই কিন্তু আমি আমার কেরিয়ারটাকে ফিক্সড করি যে আমি ক্রিকেটেই যাব। হ্যাঁ, ওই অনুযায়ী কিন্তু আমি 6 মাস 7 মাস ক্যাম্পাসে থাকতাম হলে, আর বাকি সময়টা ঢাকায় থাকতাম যখন সিজন ছিল। আমাদের তো সারা বছর সিজন ছিল না কিন্তু। সো ওইভাবেই আমার ক্রিকেট কেরিয়ারটাকে আমি বড় করেছি। আমাদের কিন্তু অনেক কষ্ট করেছি, টু ভেরি অনেস্টলি বলি। আমি প্রায় 6টায় ঘুম থেকে উঠতাম, প্র্যাকটিস, তারপর একাডেমিক, হ্যাঁ, তারপর আবার প্র্যাকটিস, আবার ঢাকায় আসা। সো জীবনটা কিন্তু অনেক কষ্টের ছিল। যখন আপনি একটা টার্গেট ফিক্সড করবেন, আমি মনে করি যে কোনো ছাত্র জীবন থেকে, আর যখন আপনি বিশ্ববিদ্যালয় জীবনে যাবেন, এখন কিন্তু আরো আগে থেকে ফিক্সড করা উচিত। আপনাকে টার্গেট ফিক্সড করতে হবে, সেই লক্ষ্যেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আমি যখন নিজেকে চিন্তা করেছি, আমাদের সময়ে ধরেন একজন ছাত্র ভর্তি হতো, প্রায় 70 জন কম্পিটিটর থাকতো, এখন মোর দেন 100। সো আমি মনে করেছিলাম যে আমি 70 জনের একজন, সো আমার ভেতরে নিশ্চয়ই কিছু আছে, অবশ্যই। হ্যাঁ, সো আমি যে অপরচুনিটিসটা ভোগ করছি, আমাকে এটাকে, হ্যাঁ, সঠিক ব্যবহারটা করতে হবে। আমি যখন সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে, তখনই আমি কিন্তু টার্গেট ফিক্সড করি আমি এখানে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে জয়েন করব। আচ্ছা, ওইভাবেই কিন্তু আমার কেরিয়ারটা গড়ি, এবং আমি মাস্টার্স করার পরে, হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশনের উপর পড়াশোনা করে আমি কিন্তু ওই জায়গায় জয়েন করি। আচ্ছা, হ্যাঁ, আমি যখন জয়েন করি তখন কিন্তু আমার ক্রিকেটিং কেরিয়ারটা কিন্তু খুব ভালো ছিল, বাট আমার পরিবার চাচ্ছিল যে আমি এখানে জয়েন করি। সো পরিবারের জন্য আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছেছি, বাট আমি চেয়েছিলাম যে আরেকটু সময় নেই, কারণ ক্রিকেট কেরিয়ারে আমি যেই পরিমাণ অর্থ পেতাম তখনই কিন্তু জয়েনিং এ এত টাকা ছিল না। বাট আমার বাবা স্পেশালি উনি বলতেন, না বাবা তুমি এটাতেই জয়েন করো। তো আফটার জয়েনিং আমি কিন্তু আরো 1 বছর খেলেছি ক্রিকেট ব্রাদার্সে। আচ্ছা, সো আমার কাছে মনে হয় তারপর তো সংগঠক হয়ে ওঠা, আফটার ক্রিকেট কেরিয়ার, ম্যাচ রেফারি। এমফিল করলেন কখন? এমফিল করেছি আপনার, এমফিলটা আমি করেছি প্রায় 7 বছর নিয়ে, 7 বছর সময় নিয়ে। কারণ আমার বাংলাদেশ ক্রিকেটের উপর গবেষণার কাজটা করা, এটা আগে কেউ করেনি, এটা আগে কেউ করেনি, আরো ক্রিকেটের ইতিহাসটা। তো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে এটা কোনো বই ছিল না, ওরকম কোনো ইতিহাস ভিত্তিক বই ছিল না। হ্যাঁ, তো আমাকে যেহেতু প্রথম কাজটা করতে হয়েছে, আমাকে কিন্তু প্রায় 1947 সালের পর থেকে বা তারও সময় থেকে পত্রিকা, তৎকালীন সময়ের পত্র পত্রিকা, এখনো যারা রকিবুল হাসান, সৈয়দ আশরাফুল হক, জালাল আহমেদ চৌধুরী যারা ছিলেন, তাদের ইন্টারভিউ নিয়ে, হ্যাঁ, সাক্ষাৎকার পূর্বক কিন্তু বইটা বের করা। সো ওই কাজটা কিন্তু আমি দারুণভাবে উপভোগ করেছিলাম সত্যিকার অর্থে। হ্যাঁ, তাদের ইন্টারভিউ নেওয়া, পেপার কাটিং নিয়ে নিজের মতো করে উপস্থাপন করা। হ্যাঁ, গবেষণা কিন্তু একটা তপস্যার ব্যাপার, আপনি যত বেশি ঢুকবেন তত বেশি ও আপনাকে আকৃষ্ট করবে। হ্যাঁ, সো বাংলাদেশ ক্রিকেটের উপরে যে কাজটা আমি করেছি, আসলে আমি খুব দারুণভাবে আমি জিনিসটা, আমি মনে করি যে কাজটা আমি করতে পেরেছি, এবং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের উপর একটা প্রথম গবেষণাধর্মী কাজ। হ্যাঁ, আমি আসলে পরবর্তীতে কি আর কোনো গবেষণা হয়েছে এই বিষয়টা নিয়ে? এই বিষয়ে পরবর্তীতে আর কোনো গবেষণা হয়েছে? হ্যাঁ, আমার পিএইচডির কাজ চলতেছে। হ্যাঁ, কিন্তু আমি মনে হয় আমার যে টপিকসটা, আমার সাবজেক্ট শিরোনামটা আমার চেঞ্জ করতে হবে, বিকজ শিরোনামটা আমি এনজয় করছি না। আচ্ছা, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস যদি আপনার কাছ থেকে ছোট্ট করে আমরা শুনতে চাই, তাহলে কতটুকু বলবেন? বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস যদি আপনি দেখেন, আমি খুব সংক্ষেপে বলে ফেলি, এটা তো একটা অনেক বিস্তৃত একটা ব্যাপার। আপনাকে অবশ্যই 1947 কিন্তু ফিরে যেতে হবে। আচ্ছা, আমাদের 97 এর ওয়ানডে স্ট্যাটাস, 2000 সালের টেস্ট, এখানে আসতে গেলে আপনাকে সেই 47, আপনি দেখবেন যে আমরা যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিলাম, ব্রিটিশরা যেখানেই শাসন করেছে সেখানেই কিন্তু ক্রিকেটের বিস্তৃতি লাভ করেছে। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ, আপনি দেখেন নিউজিল্যান্ড, আপনি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা,
প্রত্যেকটা জায়গায় যারা যেখানে তাদের কলোনি ছিল তারা শাসন করেছে, প্রত্যেকটা জায়গায় শ্রীলঙ্কা বলি, মালয়েশিয়া বলি, হ্যাঁ, ক্রিকেট ওই সব জায়গায় বিস্তৃতি লাভ করেছে, ওর বাইরে কিন্তু কম করেছে। সো এটা কিন্তু অনেকে অনেক কিছু বলেন যে 1757 সালে কথাও অনেক কিছু বলা হয়, বাট ক্রিকেটের জন্ম এবং বিস্তার মূলত ইংল্যান্ডে। হ্যাঁ, ইংল্যান্ডে। সো ওরা যেখানে গিয়েছে তারা সঙ্গী করে নিয়ে গেছে ক্রিকেট, এবং এইভাবেই কিন্তু ক্রিকেটে বিস্তৃতি লাভ করেছে। 47-এ আমরা যদি দেখি যে 1947-এ স্বাধীন হয়েছে, বা 1757-এর সঙ্গেই কিন্তু ক্রিকেট এই ভারতবর্ষে কিন্তু ঢুকে গিয়েছে, সঙ্গে করে নিয়ে এসেছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমার জন্মস্থান কিশোরগঞ্জ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, ক্রিকেটের ইতিহাস বলে, ক্রিকেটের ঐতিহাসিকরা বলেন ভারতবর্ষে ক্রিকেটের জন্ম কিশোরগঞ্জ জেলার মশুয়া গ্রামে। আমি গবেষণা করতে গিয়ে দেখেছি। হ্যাঁ, একটা দেশভাগের আগের কথা বলছেন তো আপনি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, দেশভাগের আগের কথা বলছি। আমাদের যে সত্যজিৎ রায় ছিলেন চলচ্চিত্রকার, কিংবদন্তি ব্যক্তিত্ব, তার প্রপিতামহ সাধনরঞ্জন রায়চৌধুরী, তার হাত ধরেই মূলত এই ভারতবর্ষে কিন্তু ক্রিকেটটা শুরু হয়। হ্যাঁ, পরবর্তীতে তিনি ঢাকা কলেজে আসছেন, ঢাকা কলেজেও তার একটা ক্লাব ছিল, কলকাতা থেকে ক্লাব আসছে, ক্রিকেট খেলছে, তার পরবর্তীতে ক্যালকাটায় সব মিলিয়ে কিন্তু ক্রিকেটটা বিস্তার লাভ করে। তো আমরা যদি এই আধুনিক ক্রিকেটের কথা বলি আর ওই সময়ে ক্রিকেট বলি, আসলে এটা নিয়ে না একটা শো লেগে যাবে। যে বর্তমান আপনি যে কাঠামো দেখছেন T20, আমরা তখন চিন্তা করি তখন তো টেস্ট ক্রিকেট হইতো আপনার, হ্যাঁ, পরবর্তী প্রথমে আসলো 6 দিনে, ওর আগে এটা চলতেই থাকতো। হ্যাঁ, সো এই যে কাঠামোগত পরিবর্তন এবং ইতিহাস, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, ভারতবর্ষের ক্রিকেটটা কিন্তু প্রথমে এটা গণমানুষের ছিল না, এটা ছিল একটা এলিট জমিদার। পরবর্তীতে জমিদারদের পর, হ্যাঁ, এটা কিভাবে বলবো, যে এটা একটা ধর্মীয় ভিত্তিক খেলাগুলো ছিল। কিরকম, তখন তো আসলে মুসলিমরা তো অনেক পিছিয়ে ছিল, অর্থনৈতিকভাবে বলি, সামাজিকগতভাবে বলি। হিন্দুরা সঙ্গে যেহেতু ইংরেজদের একটি ভালো কানেক্টিভিটি ছিল, তারা জমিদার ছিলেন, শাসন করতেন, হ্যাঁ, তারা ক্রিকেটটারেও না ওই হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছিলেন। আচ্ছা, হ্যাঁ, একটু এলিট ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ। পরবর্তীতে এই যে ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরবর্তীতে আস্তে আস্তে ক্রিকেটটা গণমানুষের খেলায় পরিণত হয়ে গেল। এখানে মুসলিম ছিলেন, অন্যান্য সম্প্রদায় ছিলেন, হ্যাঁ, তারা কিন্তু সবাই ক্রিকেটের প্রতি দারুণভাবে আগ্রহী হলো। কাজেই একটা সময় ক্রিকেটকে আর বৃত্তের মধ্যে রাখা গেল না, ক্রিকেট হয়ে গেল গণমানুষের খেলা। এভাবেই কিন্তু আপনার ক্রিকেটটা ভারতবর্ষে প্রবেশ করে। আপনার 47 থেকে 71 আপনি যদি দেখেন, ওইটাও খুব ইম্পর্টেন্ট। দেশ ভাগ হলো, দেশ ভাগের সময় আপনি যদি দেখেন যে 71-এর আগে এই ঢাকায় কিন্তু ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটা ছিল, ময়মনসিংহ অনেক ভালো ক্রিকেট হতো, ময়মনসিংহের ক্রিকেট অনেক রিচ ছিল এখনের থেকেও। আচ্ছা, সো এই যে 47 থেকে 71 একটা কিন্তু ক্রিকেটের ভালো অবকাঠামো কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছিল। সত্যি তাই, পাকিস্তানের টুর্নামেন্টগুলোতে আমাদের অনেক প্লেয়ার অংশগ্রহণ করত। পরবর্তীতে আপনি 71-এর পরে কিন্তু অনেকে এই দেশ ছেড়ে কিন্তু চলে যায়। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ইতিহাস বিষয়টা এত বিস্তৃত, এটা নিয়ে আসলে এত অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু জানা সম্ভব নয়, তারপর চমৎকার ধারণা দিয়েছেন আপনি আমাদেরকে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে খেলোয়াড়ি জীবন থেকে রেফারির ভূমিকায় আসাটা, এটা কিভাবে হলো? আমি 2006 সালে ব্রাদার্স ইউনিয়নের লাস্ট খেলি। জি, হ্যাঁ, 2007 সাল থেকে আমি ম্যাচ রেফারি হিসেবে কাজ করি। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে, এবং আমি কাজটা দারুণভাবে উপভোগ করি। আমার কাছে মনে হয় যে ক্রিকেট, যেহেতু ম্যাচ রেফারি কিন্তু সবাই হইতে পারে না, ভেরি অনেস্ট বলি। আপনি দেখবেন ম্যাচ রেফারি হইতে গেলে না আপনার ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং হইতে হয়, নিশ্চয়ই অনেক স্ট্রং হইতে হয়। আপনার পার্সোনালিটি, আপনার প্রেজেন্টেশন, আপনার নলেজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার যেহেতু ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক স্ট্রং, আমি কিন্তু কোচিং লাইন বা ট্রেনার এসব দিকে কিন্তু আমি যেতে চাইনি। হ্যাঁ, আমি পছন্দ করেছি যে, আর এটা মনে হয় কি, এটা মেজর রোল প্লে করে। একজন ম্যাচ রেফারি, সে হচ্ছে টোটাল প্লেয়ার বলেন, আম্পায়ার বলেন, ম্যাচ মানে টিম অফিসিয়ালস বলেন, সবার গার্জিয়ান হচ্ছে ম্যাচ রেফারি। হ্যাঁ, উনি কিন্তু একটা রুমে থাকেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো উপরে থাকেন, সবগুলো কিন্তু উনি লুক আফটার করেন। হ্যাঁ, সো এই কাজটা আমার কাছে আমার সঙ্গে যায় এরকম মনে হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এই কারণেই কিন্তু ম্যাচ রেফারি প্রফেশনে আসা। আমি
7 সাল থেকেই করছি এবং এখন পর্যন্ত কন্টিনিউ করছি। জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনি, সেই জায়গাটা শুনি। এটা 2017 সালের দিকে 2017 সালের দিকে হ্যাঁ আমাকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ আন্ডার-19। আচ্ছা। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ যে যাবে নিউজিল্যান্ড ট্যুরের সামনে, আগে ছিল এশিয়া কাপ মালয়েশিয়ায়, তখন আমাকে ক্রিকেট বোর্ডের থেকে বলা হলো যে দায়িত্বটা আমি নিব কিনা। তো আমি অলওয়েজ কিন্তু আমার ছাত্রদের মানে আমাদের যারা শিক্ষার্থী খেলোয়াড় জাহাঙ্গীরনগর, আমি ওদের সঙ্গে কাজটা খুব এনজয় করি। আচ্ছা। হ্যাঁ, কারণ এক একটা প্রজন্মের না একটা প্রতি ব্যাচ, এখন জাহাঙ্গীরনগর 53 ব্যাচ চলতেছে। আমি প্রত্যেকটা, যেহেতু আমি 2006 সালে আবার জাহাঙ্গীরনগরে জয়েন করি, হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয়ের 25তম ব্যাচের ছাত্র, এখন 53তম ব্যাচ। আমি কিন্তু প্রতি বছরের ছাত্রদেরকে আমি রিড করতে পারি, আর প্রতি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা তো খেলাধুলায় অংশগ্রহণ করে, সো আমার সঙ্গে তাদের কানেক্টিভিটিটা খুব ভালো। সো আমি ওদেরকে নিয়ে কাজ করতে খুব এনজয় করতাম। যখন আন্ডার-19 ম্যানেজারের অফারটা আসে আমার কাছে ভালো লাগে, আমি দায়িত্বটা নিই। প্রথমে ছিল এসএসসি কাপ, তারপরে নিউজিল্যান্ডে ওয়ার্ল্ড কাপ। সাইফ, আফিফ, তৌহিদ, হৃদয়, হ্যাঁ ওরা কিন্তু সবাই ওই টিমে কিন্তু ছিল। আসলে ওই মুহূর্তগুলো ওদের আন্ডার-19 সঙ্গে কাজ করা কিন্তু হ্যাঁ খুব এনজয় করার মতো ব্যাপার, কারণ আপনার সন্তান তুল্য, বয়সে ছোট, ওদেরকে গড়ে তোলা যায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা, ন্যাশনাল টিম তো আর গড়ে তোলার ব্যাপার না, ন্যাশনাল টিম আপনি গড়ে এসেছেন। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা কাজ করা কিন্তু অত্যন্ত আমার কাছে আমার ক্যারিয়ারের জন্য আমি খুব এনজয় করেছি ওই সময়ের কাজ। সেই সময়ের অভিজ্ঞতা একটু জানতে চাই। আন্ডার-19 আফিফদের সঙ্গে তো আমরা অভিজ্ঞতা তো অনেক ভালো। একটা ঘটনা বলি, ক্রাইস্টচার্চ থেকে আমরা কুইন্সটাউন গিয়েছি। নিউজিল্যান্ড তো এমনিতেই কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। কুইন্সটাউন হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল সিটি। তো আমরা যখন কুইন্সটাউন থেকে যাই, ওরা তো ছোট ছোট সবাই, তো কুইন্সটাউনে যাওয়ার পথে প্লেন কিন্তু অনেক জার্ক করে, অনেক, এটা কিন্তু সবার। আমাদের অনেক ন্যাশনাল টিমের অনেক সিনিয়র প্লেয়ার আছেন, তারা প্লেনে ওই জায়গাটায় যায় না ট্যুরের সময়, তারা বাই রোডে 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে যায়, কিন্তু প্লেনে যাইতে চায় না ওই জার্কের ভয়ের জন্য। তৌহিদ হৃদয় একটু আগে বলতেছেন, সে অনেক ইন্সপায়ার্ড, অনেক সুন্দর কথা বলতেছিলেন, মোটিভেশনের কথা, ভয় পাবি না, এই পাবি না, সেই পাবি না। তৌহিদ হৃদয় একটু পরে যখন জার্ক বেশি সরা শুরু করলো, তখন তো সে মানে সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করলো, আর সবাই তো ধরেন প্রচন্ড ভয়। তো আমি না ওইটা ভিডিও করছিলাম ওই সময়টা, তো ওই ভিডিওটা এখনো আছে। মাঝে মাঝে যখন আমি ম্যাচ রেফারি হিসেবে থাকি, ওরা আসে, ওদেরকে আমি দেখাই। এত মানে ওই সময়টা আমরা এত এনজয় করছি। আর ওই টিমের কিন্তু প্রায় 7 জন ছেলে ন্যাশনাল টিমে খেলছে, এটাই মনে হয় সবচেয়ে। ওরা খুবই প্রতিভাবান ছিল, ওদের পটেনশিয়ালিটি অনেক ভালো ছিল। সত্যি কথা কি, আরো বেটার করার সামর্থ্য কিন্তু তাদের ছিল, এটা আমি মনে করি। আমরা তো মনে করি জাতীয় দলে পৌঁছেছে, দ্যাটস দ্য এনাফ, বাট ওদের কিন্তু স্টার্ট, দেশকে দেওয়ার কিন্তু এটাই শুরু যখন আপনি জাতীয় দলে নিজেকে অন্তর্ভুক্ত করছেন। আফিফ, সাইফ, তৌহিদ হৃদয়, হাসান, ওদের আর অনেক বেশি দেওয়ার ছিল। হ্যাঁ, আফিফ তো আমরা আশা করতাম যে অনেকেই তখন কিন্তু ওকে নিয়ে বলতো যে আফিফই হবে আমাদের নেক্সট সাকিব আল হাসান। আমি একটু আপনার যে 7 বছর ব্যাপী আপনি গবেষণাটা করলেন, আপনার যে গ্রন্থটা নিয়ে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস, আমি একটু জানতে চাই এই সময়টা পর্যন্ত তো আপনি ক্রিকেটের সঙ্গেই যুক্ত ছিলেন, আপনি বিভিন্ন দলের হয়ে খেলেছেন, সেই অভিজ্ঞতাগুলো কি আসলে সেই গবেষণায় কাজে লেগেছে কিনা, বা কতটুকু কাজে লেগেছে, বিস্তারিতভাবে একটু শুনবো আমি। না, যদি পরবর্তীতে কেউ এরকম কোনো বিষয়ে গবেষণা করতে চায় সেক্ষেত্রে। না, আমি যেহেতু ক্রিকেটার ছিলাম, হ্যাঁ, কারণ আমার এই টপিকসের উপরে আগে কেউ কাজ করেনি। হ্যাঁ, আমার তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক আতিকুর রহমান স্যার, ইতিহাস বিভাগের অধ্যাপক। উনিও দারুণভাবে আমাকে সহযোগিতা করেছিলেন। সবচাইতে বড় ব্যাপার কি, আমি যে ঢাকা শহরে এসেছি না, আমি কিছু মানুষের সঙ্গে মিশেছি। আমি আমার শৈশব বললাম না, যে আমার পরিবার, আমার পাড়া পড়শি। ক্রিকেটে আমার কাছে মনে হয় যে সর্বোত্তম ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী ছিলেন আমাদের কোচ। আমি তার সহায়তা পেয়েছি, তার যে প্রজ্ঞা, মেধা, উনি ক্রীড়া লেখক ছিলেন, কোচ ছিলেন। বাংলাদেশ ক্রিকেটে তার অনেক কন্ট্রিবিউশন। হ্যাঁ, আমি তাদের দ্বারা পেয়েছি। আমার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আমি বলেছি, আমার শিক্ষক ছিলেন সেলিম আলদিন স্যার, আফসার স্যার, লতফর স্যার। ওনারা কিন্তু অনেক বড় মাপের
শিক্ষক ছিলেন। আমি কেন বারবার একাডেমিক ক্যারিয়ারকে হাইলাইট করি, আমাদের এখনকার ক্রিকেটারদেরকে আপনি দেখবেন তারা কিন্তু ব্যস্ততার জন্য সত্যিকার অর্থে পারেন না, বা একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং নয়। ক্রিকেট 80% মেন্টাল গেম। আপনি মেন্টালি যত বেশি স্ট্রং হবেন তত বেশি ভালো ক্রিকেট খেলবেন। হ্যাঁ, সো আমার ক্রিকেটারদের কিন্তু বড় হয়ে ওঠাটা জরুরি একাডেমিক ভাবেও। আচ্ছা, আসলে একাডেমিক শিক্ষায় মানসিক ভাবেও প্রবৃদ্ধ করে। কারণ কি, একজন ভালো শিক্ষকের কাছ থেকে আপনি যা পাবেন, আপনি এন্টায়ার অনেক পথে চলবেন, তা আপনি পাবেন না। আমি আমার শিক্ষক সেলিম আল দ্বীন, আমার ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরীর কাছ থেকে যেটা পেয়েছি এটা কিন্তু অনন্য। কাজেই ভালো মানুষের সঙ্গে সঙ্গী হওয়া, সান্নিধ্য পাওয়া, এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। সো আমার গ্রেট ইন্সপিরেশন কিন্তু ছিল জালাল আহমেদ চৌধুরী, যিনি আমাকে বলতেন, দেবু তুমি ক্রিকেটের এই জায়গাটায় কাজ হয়নি, তুমি এটা করো, তোমাকে দ্বারা এটা সম্ভব। আমি প্লেয়িং ক্যারিয়ার থেকেই কিন্তু উনি বলতেন। সো I was very much inspired by জালাল আহমেদ চৌধুরী। হ্যাঁ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পরে জয়েন করলাম, হাতে অনেক সময় ছিল, খেলাধুলা এত ব্যস্ততা ছিল না, তখন কিন্তু আমি কাজটা কিন্তু স্টার্ট করি। সো যে কোনো বড় কাজের পেছনে আমার কাছে মনে হয় ইন্সপিরেশন এন্ড মোটিভেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই অনুযায়ী কিন্তু আপনাকে কাজটা করতে হবে। সো আপনি যে প্রশ্নটা করলেন না, যে আমার ওই পরিবেশটা ছিল, কারণ জালাল আহমেদ চৌধুরী ওনার 47-এর পর থেকে বাংলাদেশ ক্রিকেটকে দেখছেন, আশরাফুল হক ওনারা দেখছেন, রকিবুল হাসান ওনারা দেখছেন। সো আমার জন্য কিন্তু গ্রন্থ হয়তো পাই নাই, কলকাতার কিছু বই আমি পেয়েছি, দ্য ময়দান ভিউ, বড়িয়া মজুমদারের কিছু দ্য হিস্ট্রি অফ কলোনিয়াল ক্রিকেট, হ্যাঁ কিছু বই নিয়ে আমরা কাজ করেছি। বাট আমার কাছে মনে হয়েছে যারা নিজে থেকে দেখেছেন তাদের ইন্টারভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি দেখেছি যে আপনি একরকম বলছেন একই প্রজন্মে, আপনি আরেক রকম বলছেন। একজন গবেষক হিসেবে আপনাকে বের করতে হবে which one is true। সো এটা কিন্তু নির্মোহভাবে বের করতে হবে। সো আমি বাংলাদেশ ক্রিকেটের উপর কাজটা আমি নির্মোহভাবে করার চেষ্টা করেছি, এবং আমার এই বইয়ে আমি যা কিছু দিয়েছি, আমি আশা করি যে পরবর্তীতে কেউ যদি কাজ করে তার জন্য এটা খুবই গুরুত্ববহ হবে। জি, সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে আপনার লাইফে আপনি ভালো ভালো কিছু মেন্টর পেয়েছেন, ভালো গ্রন্থ না পেলেও যেগুলো আসলে আপনার এই গবেষণার ক্ষেত্রে অনেক বেশি কাজে লেগেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, সেটাও একটু জানতে চাই। সেখানেও নিশ্চয়ই আপনিও কারো না কারো মেন্টর হিসেবেই আসলে কাজ করেছেন। না, আমি যখন শারীরিক শিক্ষা বিভাগে জয়েন করি তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডিরেক্টর ছিলেন আরেকজন পণ্ডিত ব্যক্তি। উনি বাংলাদেশের শারীরিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকে যে হাই স্কুলে সিলেবাস দেখতেছেন, প্রাইমারি স্কুলে, হ্যাঁ হি ওয়াজ দ্য কি পারসন। উনিও মারা গিয়েছেন কিছুদিন আগে, গত 2 বছর মনে হয়ে গেল, খায়রুল ইসলাম স্যার। উনি এত সুদর্শন ছিলেন, উনি প্রায় 6 ফুটের উপরে লম্বা ছিলেন। স্যার যখন মাঠে আসতেন বা রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হতো যেন না একজন ক্রীড়া ব্যক্তিত্ব এগিয়ে যাচ্ছেন। তার যে কথা বলা, আমি কখনো ওনার কাছে কারোর সম্পর্কে কোনো সমালোচনা শুনিনি। ইউ আর সো নাইস পারসন। সো এই যে বললাম না যে ক্রিকেট কোচ, আমার ডিপার্টমেন্ট, আমার ছেলেবেলায় গাঙ্গুলি স্যার, আওয়াল স্যার, নারায়ণ স্যার, এখানে সেলিম আল দ্বীন, হ্যাঁ সবকিছু মিলিয়েই না, হ্যাঁ আপনি যদি এত প্রোফাউন্ড মানুষের সান্নিধ্য পান, ডেফিনেটলি আপনার ক্যারিয়ারের জন্য আপনি ইন্সপায়ার্ড হবেন। সো ফিজিক্যাল ডিপার্টমেন্টে খায়রুল ইসলাম শুধু জাহাঙ্গীরনগর না, হ্যাঁ উনি সারা বাংলাদেশেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সো তারাই মূলত আমাদের পথ ফাইন্ডার হিসেবে কিন্তু কাজ করেছে। আপনার গল্পগুলো শুনে আসলে আমার বারবারই এই কথাটা মনে হচ্ছে যে আপনি জীবনে যখনই যাকে পেয়েছেন আশেপাশে তাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করেছেন, এবং এত সমৃদ্ধ সমৃদ্ধ মানুষ আপনার আশেপাশে ছিল, একটা টেস্ট আপনার তৈরি হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং সেটা আপনি চেষ্টা করে আপনি সেই দিকে এগিয়ে গেছেন। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে আপনার কাজ কি কি ছিল? আসলে কাউন্সিলর হিসেবে কিন্তু ওইরকম কাজ না। কাউন্সিলের কাজ হচ্ছে ক্রিকেট বোর্ডে যে সাধারণ সভা হয়, সাধারণ অধিবেশন হয়, সেখানে আপনার কাজ করা। তো অ্যাজ এ কাউন্সিলর ইউ হ্যাভ দ্য অপরচুনিটিস টু ইনভলভ উইথ দ্য various type of committees like cricket operations, high performance, logistics, হ্যাঁ তো এগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে কন্ট্রিবিউশনের জায়গা থাকে। সো আমি দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর,
আবার কিন্তু নতুন করে এবার হলাম, কারণ আগামী 4 তারিখে হ্যাঁ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার একটা ডেট কিন্তু রয়েছে, এবং ওই নির্বাচনে আমি নিজেকে পরিচালক হিসেবে আমি নির্বাচন করব, এটা কিন্তু আমি অলরেডি ঘোষণা দিয়েছি। শুভকামনা। সো এই জন্যই কিন্তু আমি আসলে কাজ করে যাচ্ছি, এখন ব্যস্ততা আসলে এটাকেই ঘিরে। কারণ আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট আফটার গেটিং দ্য ওয়ানডে অর টেস্ট স্ট্যাটাস ইটস অলমোস্ট 30 ইয়ার্স। এই 30 বছরে আমরা যেখানে এগিয়ে যেতে পারতাম, টু ভেরি অনেস্টলি বলি, বাংলাদেশ ক্রিকেট সেই জায়গায় নাই। এটা সবাই বুঝে, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। সো যেই জায়গাগুলোতে সংকট রয়েছে অত্যন্ত কঠিন সেই সংকট দূর করা, আমাদের সামাজিক অর্থনৈতিক, ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা ভালো, সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে, হ্যাঁ রাজনীতিটা তো ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা ক্ষেত্রে। হয়তো আমি আপনি রাজনীতি করি বা করি না এটা কোনো মুখ্য ব্যাপার নয়, কিন্তু আমি আপনার প্রাত্যহিক জীবনে প্রতিটি স্টেপে রাজনীতি অনেক বড় ভূমিকা পালন করে। সো এই পরিস্থিতি যত বেশি উন্নত হবে, আমাদের জীবনধারা তত উন্নত হবে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান উন্নত হবে। সো ক্রিকেট বোর্ড এটা বাইরে যেতে পারছে না, এটা একটা দুঃসহ ব্যাপার। বাট আমরা চাই, আমরা যারা ইতিবাচকভাবে ক্রিকেটটাকে দেখতে চাই, আমরা চাই একটা ইতিবাচক পরিবর্তন হোক। মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, আমরা বললাম না যে স্বপ্ন মানুষকে চালিত করে, দেখি কতটুকু করা যায়। যদি স্বপ্ন নিয়ে আসলে আপনারাই কাজ করছেন এবং আপনাদেরকে এগিয়ে আসতে হবে যার যার ক্ষেত্রে। আপনি এগিয়ে আসছেন, আপনি কিশোরগঞ্জে আসলে ক্রিকেটের উন্নয়ন নিয়ে বিভিন্ন উদ্যোগও নিচ্ছেন। আমরা যেহেতু চলে এসেছি আমাদের আয়োজনের শেষের দিকে, ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে আরেকটু কিছু শুনতে চাই। কি ধরনের প্রস্তুতি বা সামনে কি ধরনের আশা করছেন ফলাফল? না ফলাফল কি, এটা খুবই কঠিন। আপনি যদি দেখেন ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র, কনস্টিটিউশন, এত জটিল একটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন আপনাকে একটা গোষ্ঠী তৈরি করে ফেলে, এবং এই গোষ্ঠী কিন্তু কখনোই ভালো কিছু করতে পারে না। আচ্ছা, হ্যাঁ একটা পলিটিক্যাল গোষ্ঠী তৈরি করে ফেলে। হ্যাঁ প্রথম কাজ ছিল কিন্তু আমরা 5ই আগস্টে যে বিপ্লব হলো, এই বিপ্লবে কিন্তু আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে আমি অত্যন্ত সক্রিয়ভাবে শুরু থেকে জড়িত ছিলাম। সত্যিকার অর্থেই বলি, আমি একটি রাজনৈতিক আদর্শ বিলং করি, বাট আমি মনে করেছিলাম যে এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বাট 5 আগস্টের পর আজ অবধি আমি যে স্বপ্ন নিয়ে পড়ে, তোমার আমার মেয়ে দেবনীলা, আমার ছেলে দেবার্ক ক্লাস 4-এ পড়ে, হ্যাঁ তারাও কিন্তু শহীদ মিনারে এসেছিলেন। সো আমি একটা পরিবর্তন আশা করেছিলাম, সত্যিকার অর্থেই পরিবর্তন আশা করেছিলাম। সেই পরিবর্তনের কিন্তু ছিটা ফোটাও কিন্তু আমি দেখতে পাইনি। জি হ্যাঁ, সো এগুলো আমাদেরকে অত্যন্ত পীড়িত করে। স্পেশালি আমি ভেবেছিলাম যে ক্রিকেটে একটা পরিবর্তন আসবে, এই যে গোষ্ঠীচক্র, এই গোষ্ঠীচক্রের হাত থেকে কিন্তু ক্রিকেটটা মুক্ত হবে, বাট এটা কিন্তু হচ্ছে না। আমার পরিচালক কিন্তু ভলান্টারি সার্ভিস, হ্যাঁ এখানে অর্থনৈতিক কোনো সংযোগ কিন্তু নাই। বাট আমি এটা করতে চাই। আমি দৃঢ়ভাবে মনে করি বাংলাদেশ ক্রিকেটকে পরিবর্তনের জন্যে, হ্যাঁ আমার সকল অভিজ্ঞতা, আমার সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে আমি কাজ করছি। হয়তো আমার বয়স বললাম না অ্যারাউন্ড 50, আমি হয়তো আর 5-7 বছর দেখব। আমি যদি দেখি যে না, আই উইল কুইট মাই সেলফ ফ্রম দিস এরিনা। হ্যাঁ এই যে এত কথাগুলো কেন বলছি, ক্রিকেট বোর্ডে কাজ করার পরিবেশটা কিন্তু, পরিচালক হওয়ার জন্য যে পরিবেশটা অত্যন্ত কঠিন, অত্যন্ত প্রতিকূল সবার জন্যই, শুধু আমার জন্য না। এই ভালো মানুষের জন্য এই পরিবেশটা, বা অভিজ্ঞতা সম্পন্ন মানুষের জন্য এই পরিবেশটা যত উন্নত হবে ততই বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে। এবং আমরা এমনটাই স্বপ্ন দেখি আপনাদের মতো অভিজ্ঞ লোকজনের হাত ধরেই আসলে যার যার স্ব ক্ষেত্র এগিয়ে যাবে। স্যার আমরা যেহেতু চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে। দর্শকদের জন্য একটাই, আপনি যে কোনো কিছু করতে চান, আমার শিক্ষার্থীকেও বলি, হ্যাঁ যে ভালো মানুষ হইতে হবে, এবং এই ভালো মানুষ হওয়ার শিক্ষাটা পরিবার থেকে হতে হবে। পরিবার থেকে আপনার জীবনের প্রতিটি পথ চলা এই ভালো মানুষ যদি আমরা হইতে পারি, তাহলে একটা ভালো সমাজ প্রতিষ্ঠিত হবে, ভালো একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর আমার যারা শিক্ষার্থী আছে, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা, আমি একটা কথা বলি কি, দেশপ্রেম অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, বাট আমার কাছে মনে হয় দেশপ্রেম থেকে বিশ্বপ্রেম আরো বেশি গুরুত্বপূর্ণ। এই যে বিশ্বকে দেখা, নিজের দেশকে দেখা, বিশ্বকে দেখলেই কিন্তু আপনার নিজের ভেতরে কি সংকটগুলো আছে এগুলো আপনি অনুধাবন করতে পারবেন, এবং ওই জায়গায় আপনাকে পৌঁছাতে পারবেন। কাজেই দেশপ্রেমের সঙ্গে সঙ্গে বিশ্বপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভালো মানুষ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো মানুষ হতে পারি, আমরা একটা ভালো রাষ্ট্র গঠন করতে পারবো, আমরা একটা ভালো বিশ্ব গঠন করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।